স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমাদের শান্তিতে থাকতে দিবে না তোমরা? তোমার বাবার অদক্ষতার জন্য হৃদকে রাজনৈতিক মাঠে থাকতে হয় সব সময়। এখন আবার তুমি একই মাঠে থাকতে চাচ্ছ? তোমাদের মতো নরম মনের মানুষের জন্য এই রাজনৈতিক মাঠ নয়। এই কথাটা কবে বুঝবে তোমরা? রাদীপ যে নরম মনের মানুষ সেটা রাদীপ নিজেও জানে। সে সহজে মানুষের মায়ায় জড়িয়ে যায়, কিন্তু এটা কোনো খারাপ গুণ নয়, বরং এটা একটা ভালো গুণ। কিন্তু সুফিয়া খান রাদীপকে দুর্বল আর নরম মনের মানুষ বলায় সেটা খুব অপমানজনক মনে হলো রাদীপের। তাই রাদীপ খাবার ছেড়ে টিস্যু নিতে নিতে চড়া গলায় বললেন, আমার কারো প্রয়োজন নেই, আমি একাই সামলাতে পারবো নিজেকে। রাদীপের কথায় ফের তেতে উঠলেন সুফিয়া খান। তিনি নিজেকে সামনে রাদীপকে বোঝাতে চেয়ে বললেন, রাদীপ, আমি তোমার মা, তোমার ভালোর জন্যই বলছি। তোমরা জেদ করো না, আমার সাথে জেদ করো না। ডাক্তারি পেশা ভালো না লাগলে পারিবারিক ব্যবসায় যোগ হও। পারিবারিক ব্যবসা ভালো না লাগলে নিজের কোনো ব্যবসা দাঁড় করাও। তারপরও রাজনীতি তোমার জন্য ঠিক হবে না। তুমি বাংলাদেশে এসেছো 3 মাস। এই 3 মাসে তোমার ওপর এই নিয়ে 4 বার হামলা হয়েছে, সবগুলোই হৃদের অনুপস্থিতি হয়েছে। তার মানে রাজনৈতিক মাঠে সবাই জানে তুমি তোমার বাবার মতো নরম মনের মানুষ। সেজন্য হৃদের সাথে না পেরে উঠলেও তোমাকে বারবার টার্গেট করে। সেজন্যই বলছি, আম্মুর কথা শোনো রাদীপ, লন্ডনে ফিরে যাও। এখান থেকে নিজের বিপদ বাড়িও না। রাদীপ রাগ ছেড়ে মায়ের কথার মানে বোঝার চেষ্টা করে ডাইনিং ছেড়ে চলে যেতে যেতে বলল, এত কিছু বুঝি না আম্মু। আমি লন্ডনে ফিরবো না, পড়াশোনা করব না। আমি রাজনৈতিক মাঠে থাকবো, দরকার হলে পারিবারিক কোম্পানি দেখাশোনা করব। তারপরও পাশাপাশি রাজনৈতিক মাঠে থাকবো, এটাই শেষ। রাদীপ চলে যেতেই চঞ্চলতা দেখা গেল উপস্থিত সবার মাঝে। এক একজন এক এক রকমের বোঝাতে চাইলেন সুফিয়া খানকে শান্ত করতে। এর মাঝে নিশ্চুপ নিহাল খান নীরবতা ভেঙে বললেন, রাদীপ বড় হয়েছে, ওকে ফোর্স করা ঠিক হবে না তোমার। রাগান্বিত সুফিয়া খান এমনি রেগেছিল। নিহাল খানের কথায় তেতে উঠে বললেন, অবশ্যই আমি ফোর্স করব। আমার সন্তান কি করবে না করবে সে ব্যাপারে। সন্তানের জন্ম দিয়েছি আমি, আমার রাইট আছে আমার সন্তানকে সঠিক পথ দেখানো। একটা নোংরা রাজনীতি কখনো আমার ছেলের জন্য সঠিক পথ হতে পারে না। রাদীপ আমার সন্তান, আমি বুঝি আমার সন্তান কেমন। আজ রাদীপের জায়গা যদি হৃদ এসে আমাকে জানাতো সে রাজনৈতিক মাঠে থাকতে চায়, তাহলে আমি এই বিষয়ে কোনো আপত্তিই থাকতো না আমার। রাদীপ আমার ছোট্ট ছেলে। হৃদের থেকে রাদীপকে নিয়ে আমার টেনশন বেশি করতে হয়। সারাক্ষণ রাদীপকে আমার নজরে নজরে রাখতে হয় ওর নিরাপত্তার জন্য। আমার সেই ছেলে হঠাৎ এসে যদি বলে রাজনীতি করবে, তাহলে মা হিসাবে অবশ্যই আমার কর্তব্য আমার ছেলেকে সঠিক পথে নির্দেশনা দেওয়া। রাজনৈতিক মাঠ আমার রাদীপের জন্য কখনোই উত্তম নয়। নিহাল খানের কিছু বলার আগেই আরাফ খান পরিবেশটা শান্ত করতে সুফিয়া খানের উদ্দেশ্যে বললেন, এখন জোর করলে হয়তো রাদীপ বুঝবে না বৌমা, কিছুদিন সময় নাও, তারপর না হয় রাদীপকে এইসবের জন্য বোঝানো যাবে। তাছাড়া এই রাজনীতির মাঠে নেয়াল আছে, হৃদ আছে, তাহলে রাদীপ থাকলে সমস্যা কোথায়? অবশ্যই সমস্যা আছে বাবা। আপনার ছেলে যেমন একজন অদক্ষ শাসক, রাদীপও তাই হবে। একজন লিডারকে হতে হয় শক্তপোক্ত সিংহের ন্যায়। প্রকৃত লিডার লিড করে নিজের যোগ্যতায়, সে কখনো অন্যের লাঠিতে ভর করে রাজনৈতিক মাঠ চড়াবে না। অথচ আপনার ছেলে আর রাদীপ দুজনেই হৃদের ওপর নির্ভর করে রাজনৈতিক মাঠে থাকতে চায়। মা হিসাবে সেটা আমার মোটেও পছন্দ নয়। আমি চাই হৃদ নিজের লাইফ লিড করুক, বাপ ভাইয়ের জন্য অন্তত রাজনৈতিক মাঠে পড়ে না থাকুক। সুফিয়া খানের কথার মাঝে শশীর মা সালমা বেগম ফোরন কেটে বললেন, ভাই ভাইকে সাহায্য করলে সমস্যা কি আপা? বরং এই বিষয়টা ভালো। তুমি শুধু শুধু দুই ভাইয়ের মাঝে ভেদাভেদ সৃষ্টি করছো। হৃদ চতুর বলে তুমি রাদীপকে নিজের কাছে বেঁধে রাখতে চাইছো। সেই জন্য রাদীপকে জোর করে লন্ডনে পাঠাতে চাচ্ছ, যেন তুমি। সালমা বেগমের অযৌক্তিক কথায় তেতে উঠলেন সুফিয়া খান। গর্জনের ন্যায় হাতে কাছের প্লেটগুলো ঠেলে ফ্লোরে ফেলে দিতে দিতে বললেন, ছেলের জন্ম দিয়েছি আমি, দরকার হলে ছেলের ভালোর জন্য শুধু
বেঁধে না রেখে বন্দি করেও রাখবো, কিন্তু তুই বলার কে? তোকে মানা করেছিলাম না আমার ব্যক্তিগত ব্যাপারে কথা না বলতে? জবান বেশি চলে না? রাগান্বিত সুফিয়া খান এমনই রেগেছিলেন লাতিফের চিন্তায়। এর মাঝে শশীর মা সালমা বেগমের অহেতুক কথায় তেতে উঠলেন তিনি। সালমা বেগম পূর্ব থেকে ক্ষুব্ধ ছিলেন সুফিয়া খানের ওপর। শশীর জায়গায় মায়াকে হৃদের বউ করতে আজ তার রেশ টেনে খোঁচা মেরে তিনি পুনরায় বলে উঠলেন, এখানে তোমার ব্যক্তিগত বলতে কিচ্ছু নেই আপা। আমি খানবাড়ির ছেলেদের সম্পর্কে কথা বলছি। তুমি দীর্ঘ 15 বছর ধরে খানবাড়িতে ছিলে না, বলতে গেলে সম্পর্ক ছিন্ন করেই রেখেছো সবার সাথে। মাত্র কাল এই বাড়িতে ফিরেছো, আর আমি এই বাড়িতে যাতায়াত করি সেই 25 বছর ধরে। এই বাড়ির সাথে তুমি বাদেও একটা সম্পর্ক আছে আমার। আরাফ আঙ্কেল, হেনাগ আন্টি আমাকে মেয়ের মতো দেখেন। আমি তার দাবি নিয়ে এই খানবাড়ির ছেলের সম্পর্কে কথা বলছি। সেই রাইট ওনারা আমাকে দিয়েছে। সালমার বেগমের কথায় রাগে রিরি করে ওঠে সুফিয়া খান। বললেন, খান বাড়ির মানুষদেরকে রাইট দিয়েছে আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার? আমি তো তোদের সেই অধিকার দেইনি, তোরা তাহলে তোকে কিভাবে দিলি? আরেকটা কথা, তোর যদি মনে হয় তোরা আমাকে টপকে গ্রহণ করবি, তাহলে নে, পুরো খান বাড়ির মানুষ তোর সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন কর তাদের তোকে চাই কিনা। যদি চায় তাহলে তুই থাক, আমি গেলাম। থমথমে পরিবেশে সবাই নিস্তব্ধ নীরব। সামান্য একটা বিষয়কে ঘিরে দুই বোনের মাঝে তর্কাতর্কি হওয়ায় সকলে নিশ্চুপ হয়ে গেল। সুফিয়া খান এমনি খান বাড়িতে ফিরতে চাইতেন না। কত কসরত করে অবশেষে তাকে খান বাড়িতে ফেরানো গেল। এখন যদি সালমা বেগমের কথায় রেগে সুফিয়া খান আবারও খান বাড়ি ছেড়ে দেন, তাহলে সুফিয়া খানকে পুনরায় খান বাড়িতে ফেরানো মুশকিল হয়ে যাবে। তাছাড়া মা হিসেবে সুফিয়া খান নিজের সন্তানের ভালো মন্দ বিষয়ের সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু এর মাঝে সালমা বেগমের উত্তর করাটা বাড়াবাড়ি লাগলো সকলের। উপস্থিত সকলে জানে সুফিয়া খান কিংবা নিহাল খান তাদের ব্যক্তিগত বিষয়ে কারো হস্তক্ষেপ পছন্দ করেন না। সেখানে সালমা বেগমের অহেতুক কথায় তিনি রেগে চলে যেতেই নিহাল খান শান্ত কণ্ঠে সালমা বেগমের উদ্দেশ্যে বললেন, শোনো সালমা, তুমি আমার শালি হও। আমার বোনদের মতো তুমিও আমার আরেকটা বোন। আর তোমার বোন সুফিয়া আমার বউ। বলতে পারো সুফিয়ার জন্য তোমাকে চিনা। এখন আমার সাথে তোমার বোনের সম্পর্ক যেমনই হোক, আমি কখনোই কাউকে এই অধিকার দেইনি আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথা বলবে। সুফিয়া আজ ফিরুক বা কাল ফিরুক, কিংবা জীবনে কখনো না ফিরুক, তারপরও এই খানবাড়ি সুফিয়ার শ্বশুরবাড়ি হয়েই থাকবে। বাকি রইল হৃদ আর রাদিককে নিয়ে। তাহলে তারা নিজেরাই কখনো মেনে নেবে না তাদের মাকে দ্বিতীয় পক্ষের কেউ অপমান করবে সেটা। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সকল বাবা মার থাকে, কিন্তু খালাদের থাকে না। আমি আশা করব তোমার দ্বারাই একই ভুল যেন দ্বিতীয়বার আর না হয়। দুলাভাই, আমি তো সালমা বেগমের কথা শেষ করার আগেই গম্ভীর নিহাল খান জায়গা ছাড়লেন। রাগান্বিত সুফিয়া খান চলে যেতে যেতেও নিহাল খানের কথাগুলো ওনার কানে এসেছে। বিষয়টাতে তিনি কোনো রূপ প্রতিক্রিয়া না দেখালে উপস্থিত সকলে একে একে জায়গা ছাড়ল। রাগান্বিত সালমা বেগম অপমানে থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন। পাশে থাকা শশী মায়ের দিকে এগিয়ে এসে দুই হাতে সালমা বেগমের দুই হাত মুঠোয় চেপে নরম গলায় বলল, আমি জানি তুমি আমার বিষয়টা নিয়ে খালামণির সাথে রাগে আছো আম্মু। সব কিছু ভুলে যাও আম্মু। চলো আমরা লন্ডনে ফিরে যাই। নতুন পরিবেশে দেখবে আমিও মুভ অন করে যাব। হৃদ ভাইকে ভুলে যাব। চলো না আম্মু, আমরা ফিরে যাই। এই পরিবেশে আমার দম। খানবাড়িতে হঠাৎ আগমন ঘটল মায়ার পরিবারের। আরিফ, রেহেনা বেগম আর ফিহাকে নিয়ে খানবাড়িতে উপস্থিত হলো প্রায় দুপুরের নাগাদ। মায়া তখন কিচেনে ছিল সুফিয়া খানের সঙ্গে। যদিও মায়া বা সুফিয়া খান কেউই হাতে হাতে কাজ করছে না, তবে ক্ষণে ক্ষণে সার্ভেন্টদের কাজের দিক নির্দেশনা দিচ্ছে দাঁড়িয়ে। সকালে শশীর মা সালমা বেগমের বাড়াবাড়ি ব্যাপারটা মায়ার কানে এসেছিল ড্রয়িং রুমে নেমে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কাজের মেয়ে মালা বলেছিল সেটা। তারপর থেকে মায়া আর সুফিয়া খানের সঙ্গ ছাড়েনি, বরং শাশুড়ির আশেপাশেই থাকছে। জুইকে দেখা গেল ফাহাদের মার সঙ্গে বসে থাকতে। এর মাঝে হঠাৎ আরিফের আগমন। মায়া জুই দুজনেই দৌড়ে যায় সেই দিকে। সকলের সামনে মা ভাইকে জাপটে জড়িয়ে ধরতেই দুইজনেই কান্নায় ভেঙে পড়ে। অসুস্থ রেহেনা বেগম মায়াকে বুকে জড়িয়ে অশ্রু ঝরালেন। আজ কতটা মাস, কতটা দিন পর তিনি নিজের আদরের মেয়েকে জড়িয়ে ধরলেন। কতটা অশান্তি, ঝড়ঝাপটার সময় সুফিয়া খান মায়াকে নিয়ে রাতের আধারে পেরিয়ে গিয়েছিল ওনার অসুস্থ মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে। আর আজ সুস্থ সবল চঞ্চল মেয়েকে ওনার বুকে ফেরত দিল সুফিয়া খান। তিনি নিজের কথা রেখেছেন। রেহেনা বেগম মায়ার পাশাপাশি জুইকেও জড়িয়ে ধরলেন। তিনি আরিফের সঙ্গে চট্টগ্রামে চলে আসার পর খবর পেয়েছিল জুই খানবাড়ির ডাক্তার ছেলের সঙ্গে পালিয়ে গেছে। যদিও জুইয়ের বাবা এখনও রেগে আছেন, তবে জুইকে হাসি খুশি খানবাড়িতে দেখে তিনি শান্তি পেলেন। জুইয়ের মার সঙ্গে জুইয়ের যোগাযোগ আছে। মা মেয়ের কথা রোজ রেহেনা বেগমের কানে আসে। জুই স্বামী ঘরে ভালো আছে, এতেই সন্তুষ্ট জুইয়ের মা। আরিফ, রেহেনা বেগম, ফিহা একে একে খানবাড়ির সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করতে গম্ভীর সুফিয়া খান এগিয়ে আসলো। আরিফ সুফিয়া খানকে দেখে সালাম দিতেই তিনি সালামের উত্তর দিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, তোমাদের আসতে সমস্যা হয়নি তো? না আন্টি। এই দ্বিতীয়বারের মতো দেখা আরিফের সঙ্গে সুফিয়া খানের। প্রথমবার আরিফ সুফিয়া খানকে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হসপিটালে দেখেছিল, আর আজ খানবাড়িতে। বলতে হবে ব্যক্তি হিসেবে চমৎকার ব্যক্তিত্বের মানুষ সুফিয়া খান। আজ আরিফদের খানবাড়িতে দাওয়াত সুফিয়া খানই করেছিল। দীর্ঘদিন ধরে আরিফ মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু হৃদের বেড়াজালের জন্য করতে পারেনি। আরিফ চাইলে সরাসরি হৃদের সঙ্গে যোগাযোগ করতে পারত মায়ের জন্য, কিন্তু সে তা করেনি নিজের চোখ খোলার যায়। অতীতে ঘটে যাওয়া মানুষপথে অনেক স্মৃতি আজও আরিফকে লজ্জিত আর বিব্রত বোধ করে বলে সে চেয়েও কখনো মায়ের খোঁজ নিজের মাকে দিতে পারেনি। তবে আজ সব সম্পর্কের মনোমালিন্যতা কাটিয়ে উঠতে দেখে আরিফের বুকে প্রশান্তির ঢেউ বয়ে গেল। এবার হৃদের সঙ্গে আরিফের কথা বলা প্রয়োজন। অনেক তো হলো ভুল বোঝাবুঝি, এবার না হয় আন্তরিকতায় বজায় রাখলো দুজনের মাঝে। বোনের জামাতা বলে কথা, মূল্যায়ন অবশ্যই করতে হবে আরিফের। মনস্তাত্ত্বিক ভাবনায় আরিফ দীর্ঘশ্বাস ফেলে মায়ার উচ্ছ্বসিত মুখটার দিকে তাকালো। পরিবারকে পেয়ে কতটা খুশি মায়া, অথচ একটা সময় অযত্নে অবহেলায় মুচড়ে গিয়েছিল। বিষাদময় স্মৃতিগুলো আরিফ আর মনে করতেই চাইল না, তাই নিজেকে ব্যস্ত রাখলো সকলের মাঝে। দীর্ঘ সময় নিয়ে মায়া জয় দুজনে সুন্দর মুহূর্ত পার করলো পরিবারের সাথে। সুফিয়া খান রেহেনা বেগমের সঙ্গে কুশলাদি বিনিময় করে বেশ কিছুক্ষণ কথা চালালো। এর মাঝে ফাহাদের মাকে দেখা গেল রেহেনা বেগমের সঙ্গে বসতে। মুক্তার সঙ্গে করা অযাচিত ঘটনাগুলোর জন্য ক্ষমা চাইলেন তিনি এবং খুব করে আবদার করলেন মুক্তাকে শ্বশুরবাড়িতে পাঠাতে। ফাহাদ এই নিয়ে বেশ কয়েকবার আশুগঞ্জ গিয়েছিল মুক্তাকে ফিরিয়ে আনতে, কিন্তু প্রত্যেকবারই মুক্তা ফিরিয়ে দিয়েছে ফাহাদকে আসবে না বলে। সেজন্য মা হয়ে তিনি বেশ অনুতপ্ত প্রকাশ করলেন আরিফ ও রেহেনা বেগমের কাছে। ফাহাদের মায়ের কথায় আরিফ কিংবা রেহেনা বেগম তৎক্ষণাৎ মুক্তার শ্বশুর বাড়িতে পাঠাবে বলে কিছু বলল না, তবে সময় নিয়ে ফাহাদের মাকে আশ্বস্ত করলো ওরা মুক্তার সঙ্গে এই বিষয়ে কথা বলবে। দীর্ঘ সময় নিয়ে সকলের মাঝে কথা চলল। দুপুরের আয়োজনে মায়ার পরিবার খান বাড়িতে সকলের সঙ্গে খাওয়া দাওয়া করলো। রাত 9টার দিকে আরিফ ফিহাকে নিয়ে চলে গেলেও রেহেনা বেগমকে রেখে দিলেন সুফিয়া খান। দীর্ঘদিন পর মায়ের সঙ্গে রেহেনা বেগমের দেখা, সেই জন্য সময়টা ক্ষণস্থায়ী না করে দীর্ঘক্ষণ করতে মূলত রেহেনা বেগমকে রেখে দিলেন তিনি। নিহাল খানের নির্বাচনের পর্যন্ত এত মানুষ ভিড়ে রেহেনা বেগমও থেকে গেলেন খান বাড়িতে। বয়স্ক হিনা খান, আরব খানের পাশাপাশি হৃদের ফুপিদের সঙ্গেও বেশ সখ্যতা গড়ে গেল রেহেনা বেগমের। রেহেনা বেগম শুধু একা হৃদের শাশুড়ি নয়, তিনি হৃদের পাশাপাশি ফাহাদ আয়নেরও শাশুড়ি হয়। সে সুবাদে রেহেনা বেগমের কদর খান বাড়িতে একটু বেশিই দেখা গেল। ব্যস্ততা চাপিয়ে হৃদের আগমন ঘটল রাত 12টার পর। খানবাড়ির বসার ঘরে তখন তেমন কেউ নেই। সকলেই বসার ঘর ছেড়ে যার যার রুমের দিকে হাঁটছিল। রেহেনা বেগমকে আরও খানিকটা আগেই একটা ঘরে দেওয়া হয়েছে। জুই আপাতত রেহেনা বেগমের সঙ্গেই আছে, কিন্তু অশান্ত মায়া সুফিয়া খানের পিছন পিছন ঘুরঘুর করছে অস্থির ভঙ্গিতে। মূলত মায়ের ভিতরকার
আর অস্থিরতার কারণ মায়া চায় সুফিয়া খান আলাদা ঘরে না থেকে নিহাল খানের ঘরে থাকুক, কিন্তু এই কথাটা মায়া সুফিয়া খানকে বলার সাহস পাচ্ছে না। মায়া কেন এই একটা কথা খান বাড়ির কারো সাহসের কুলাবে না সুফিয়া খানকে বলার। মায়ার শাশুড়ি যেই মানুষ এসব বিষয়ে অন্য কারো কথা বলা মোটেও পছন্দ করবেন না তিনি। চিন্তিত মায়ার চিন্তা কমিয়ে বাড়িতেই হাজির হলো আয়ন, রাদেফ, নেহাল খান। যদিও হৃদ ওদের সাথে ফিরেছে, তবে সেই ফোন কলের জন্য বাইরেই রয়েছে। ক্লান্তিতে সকলে যার যার রুমের দিকে হাঁটলো ফ্রেশ হতে। রাদেফের গোমরা মুখ দেখে মায়া রাগ বাড়িয়ে রাদেফের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইল না। আজ সকালে রাদেফের সঙ্গে সুফিয়া খানের বাঘ বিতণ্ডা হয়েছে। সেই সুবাদে রাদীপ সুস্থ মানসিকতায় নেই যে এই বিষয়ে কথা বলবে। তাছাড়া রাদীপ সুস্থ মন মানসিকতা থাকলেও কোনো সন্তানই নিজের বাবা মার একত্রে থাকা বিষয়টা নিয়ে কথা বলতে চাইবে না চক্ষু লজ্জায়। মায়ার নিজের লজ্জা লাগছে এই বিষয়ে চিন্তা করে। তারপর মায়া চুপ থাকতে পারছে না, কারণ আজ সুফিয়া খানকে ফোনে কাউকে বলতে শুনেছে তিনি কাল ঢাকা ফিরে যাবেন রাতের মধ্যেই। সেই জন্য অশান্ত অস্থির মায়া চাচ্ছে আজ রাতটা যে করেই হোক নিহাল খান আর সুফিয়া খানকে বন্ধ ঘরের ভেতর রাখতে। এতে করে দীর্ঘ 15 বছরের মনোমালিন্যতা দূর করার জন্য হলেও একান্ত কিছুটা সময় পাবে তারা। আয়ন, রাদীপ কাউকে আর নিচে দেখা গেল না। সকলেই ফ্রেশ হয়ে যার যার রুমে, অথচ হৃদ তখনও বাহিরে। এর মাঝে মায়া দুবার বের হয়েছিল হৃদের খোঁজে। হৃদকে দেখা গেল ছেলেপেলের সঙ্গে দাঁড়িয়ে কী সব বলতে। হয়তো নির্বাচনের ব্যাপারে প্রয়োজনীয় কিছু হবে বলে মায়া কিচেনে এসে হৃদের জন্য লেবু পানি করে রাখলো ফ্রিজে। তারপর নিজেদের ঘরে ফিরে হৃদের ফ্রেশ হওয়ার জন্য তোয়ালে কাপড় খুলে রাখলো ওয়াশরুমে। পুনরায় নিচে নামতেই ড্রয়িং রুমে দেখলো নিহাল খানকে। তিনি রাতের ডিনারের জন্য ডাইনিংয়ের দিকে যাচ্ছিল। কিচেনে সুফিয়া খান আছে। হয়তো এখনও দুজনের দেখা সাক্ষাৎ হয়নি। নিহাল খান এদিক সেদিক তাকিয়ে সুফিয়া খানের খোঁজ করা বিষয়টা মায়া সিঁড়ির ওপর দাঁড়িয়েই বুঝতে পারল। তাড়াহুড়ো মায়া দ্রুত হাঁটলো নিহাল খানকে আটকে। নিহাল খান ডাইনিংয়ে যাওয়ার আগেই মায়া পেছন ডেকে বলল, বাবা। তৎক্ষণাৎ উত্তর দিতে দিতে নিহাল খান পিছু ফিরল। মায়াকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে দেখে নিহাল খান ফের বলল, কি বলবেন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়েও কথা বলতে হাঁসফাঁস করতে লাগলো। নিহাল খান মায়াকে হাঁসফাঁস করতে দেখে আন্দাজ করেই বলল, নির্ভয় বলেন আম্মু, আমি শুনছি। মায়া অস্বস্তিতে সিটিয়ে হাঁসফাঁস করে বলল, আম্মু কাল ঢাকায় ফিরে যেতে চাচ্ছে। আম্মুকে আমরা আপনার মিথ্যে অসুস্থতার কথা বলে চট্টগ্রামে এনেছিলাম। এখন আপনার সুস্থতা দেখে তিনি আবার ঢাকায় ফিরে যেতে চাচ্ছেন। আম্মু যদি একবার ঢাকা ফিরে যায় তাহলে ওনাকে আর চট্টগ্রামে ফেরানো যাবে না, সেটা আপনিও জানেন বাবা। আম্মু শক্ত ধাঁচের মানুষ, কিন্তু উনি ওনার পরিবারের প্রতি খুব যত্নশীল। আপনার অসুস্থতার খবর পেয়ে চট্টগ্রাম চলে এসেছে আম্মু। আমরা চাই আম্মু সারা জীবন এই বাড়িতেই থাকুক। সেজন্য আপনার আম্মুর সাথে কথা বলা জরুরি বাবা। আম্মু চলে গেলে বিষয়টা অনেক দেরি হয়ে যাবে। সুফিয়া খানের ফিরে যাওয়ার বিষয়টা শুনে বুকে মুচড়ে উঠল নিহাল খানের। অসহনীয় দহনে বুকে ছটফট করতে লাগলো। গলার সুর নরম হয়ে আসলো নিহাল খানের। দীর্ঘ 15 বছরের দূরত্বে ক্লান্ত হয়ে উঠেছেন নিহাল খান। এবার তিনি এই দূরত্ব ঘুচাতে চায়। তবে মায়ার সাথে নিজেদের পার্সোনাল বিষয়ে কথা বলতে খানিকটা দ্বিধাবোধ করলেন তিনি। আবার মায়ার থেকে সাহায্য না নিলেও তিনি সুফিয়া অবধি পৌঁছাতে পারবেন না, কারণ সুফিয়ার সঙ্গে একান্ত কথা বলার সুযোগটাই পাচ্ছেন না তিনি, আর না সুফিয়া ওনাকে কথা বলার সুযোগ দিচ্ছে। অসহায় নিহাল খান নরম সুরে মায়ার থেকে সাহায্য চেয়ে বলল, আপনার শাশুড়ির সাথে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিতে পারবেন আম্মু? নিহাল খান যেন মায়ের মনের কথাটাই বলল। মায়া তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আপনি রুমে যান বাবা। আমি আম্মুকে বলে দিচ্ছি আপনি অসুস্থ, বুকে ব্যথা করছে, বাকিটা আপনি সামলে নেবেন। মায়ার মিথ্যা বলার কারণটা বুঝতে নিহাল খান আর ডাইনিংয়ের দিকে এগোলো না, বরং নীরবতা পালন করে বসার ঘর ছেড়ে সিঁড়ির দিকে হাঁটতেই মায়া ফের নিহাল খানের পিছনে ডেকে বলল, আপনার হাতে আজ রাতটা সময় আছে আব্বু আম্মুকে কনভিন্স করার জন্য। সকাল হতেই আম্মু চলে যেতে চাইলে আমরা কিন্তু আর ফেরাতে পারবো না ওনাকে। নিহাল খান চলে যেতে যেতে মায়ার কথাগুলো শুনল। মায়া ওর শাশুড়িকে ওনার বুক ব্যথার মিথ্যা কথা বলবে, অথচ সত্যি সত্যি তীব্র বুক ব্যথায় পীড়িত হচ্ছেন উনি। এই ব্যথাটা সহনীয় নয়, বরং তীব্র অসহনীয় ব্যথায় তিনি গোটা 15 বছর পার করেছেন। মায়া নিহাল খানের গমন পথের দিকে তাকিয়ে সামনে ফিরতে চাইলে হৃদ বুকের সঙ্গে ধাক্কায় মায়ার মুখ ঠেকে গেল।
হৃদ মায়ার শরীর ঘেঁষে দাঁড়িয়েছিল, তাই হৃদের বুকে সঙ্গে মায়ার মুখ থেকে যেতেই মায়া মুখ তুলে উপরে তাকাতে হৃদ 2 আঙুলে মায়ার কপালে টোকা দিতে দিতে মোহনীয় গলায় বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।